ইশরাককে মেয়র পদে বসানোর রিটের শুনানি চলছে। যমুনা অভিমুখে ইশরাক সমর্থকদের পদযাত্রা, সতর্ক অবস্থানে পুলিশ। আরপিও সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকে বসেছে কমিশন। পুনর্গঠন ও স্থানীয় নির্বাচন দাবিতে ভবনের সামনে এনসিপির বিক্ষোভ। ঈদযাত্রার আগাম রেল টিকিট বিক্রি সকাল ৮টা ও দুপুর ২টায় মিলছে পশ্চিম ও পূর্বাঞ্চলের ৩১ মের টিকিট। এবং সারা দেশে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা। মানা হচ্ছে না হাইকোর্টের নির্দেশনা, চলাচলের নীতিমালা প্রণয়নের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টের করা আবেদনের শুনানি চলছে। রায়ের কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। গতকাল বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুপুরে আলোচিত এ মামলার শুনানি শুরু হয়। এ সময় ইশরাকের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা আবেদনের অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। তবে রিটকারীর আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাকের আইনজীবীরা। দর্শক, এ নিয়ে আরও জানাতে উচ্চ আদালত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর রিটের শুনানি কি শেষ হয়েছে? আইনজীবী অর্থাৎ কায়সার কামাল কথা কাটাকাটি হয়, তারপরে আসলে জাজেস তাদেরকে থামিয়ে দিয়ে আবার কায়সার কামাল শুনানি শুরু করেন এবং কায়সার কামাল শুনানি শুরু করার পর তিনি তাদের যে যুক্তিগুলো তুলে ধরেছেন যে আসলে ইশরাকের যে গ্যাজেটটি প্রকাশ হয়েছে তার নিয়ম হলো যে 30 দিনের ভিতরে তাকে শপথ নিতে হবে এবং সেই শপথটি না আরেকটি জিনিস তারা তুলে ধরেছেন যে আসলে যে রায়টি আসলে রিটটি করেছে এই রিটটি আসলে করা উচিত ছিল সেটা হলো করতে পারত নির্বাচন কমিশন বা ইসি থেকে কেউ, কিন্তু তৃতীয় পক্ষ কেন রিট করবে সেই যুক্তি তারা তুলে ধরেছেন যে আসলে তৃতীয় পক্ষ রিট করার এখানে কোনো নেই, কিন্তু তৃতীয় পক্ষ রিট করছে। এবং এই ইশরাকের যে রায়টি আসলে রায়টি কোন দিকে যাবে সেটা এখন ইশরাকের যে রায়টি আসলে রায়টি কোন দিকে যাবে সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ আমরা যখন শুনানি চলছিল তার মাঝখানে মাহবুবউদ্দিন খোকন বের হয়ে এসেছেন এবং তারা বলছেন যে তারা আসলে বুঝতে পারতেছেন না যে আসলে রায়টি কোন দিকে যাচ্ছে, কিন্তু তারা তারপর বলছেন তাদের যে যুক্তিতর্ক ছিল সেই যুক্তিতর্ক তারা তুলে ধরেছেন এবং সেখানে তারা আশাবাদী যে আসলে রায়টি তাদের পক্ষে আসবে। এবং ইতিমধ্যে কিন্তু আপনি যেরকমটি বললেন যে যমুনার আশেপাশে কিন্তু বিএনপির নেতারা অবস্থান করেছেন এবং যদি রায়টি আসলে যদি আজকে দিয়ে দেয় এবং রায়টি যদি আসলে ইশরাকের পক্ষে না যায় সেক্ষেত্রে কোর্টের ভিতরেও যে একটা হট্টগোল শুরু হবে না তা কিন্তু বলা যাচ্ছে না, বা কোর্টের ভিতরে যে বিএনপি নেতাকর্মীরা আসবে না তাও কিন্তু বলা যাচ্ছে না। তবে সব কিছু মিলে রায় এখন চলছে, হয়তোবা পরবর্তীতে খুব দ্রুতই এটা রায় কি হচ্ছে সেটা জানা যাবে এবং পরবর্তী লাইভে হয়তোবা আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে ইশরাকের বিষয়ে রায়টি কি আসলে আদৌ কি তাকে মেয়র হিসেবে শপথ করানো হবে নাকি সেই শপথের বিষয়টি স্থগিতই থাকবে। মামুন। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন সমর্থকরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেস ক্লাব ও শিক্ষা ভবন মোড়ে জড়ো হন। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় চারিদিকে রাস্তা বন্ধ করে দেয়া হয়।
দর্শক, সহকর্মী তানজিদ ভুইয়া ও মনিরুল ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে। তাদের কাছে জানব ইশরাক সমর্থকদের আন্দোলনের খবর। তানজিদ, মনির, ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সমর্থকদের আন্দোলনের সার্বিক চিত্র আমাদের জানাবেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের ইস্যু নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, একদিকে যেমন আদালত রায় দিয়েছেন, অন্যদিকে নির্বাচন কমিশন গেজেট ঘোষণা করেছেন। তার উপর কিন্তু ইশরাককে মেয়র পদে বসানোর জন্য কোনো বাধা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসলে দায়িত্ব বুঝে দিচ্ছেন না, এবং সংকটটা আসলে কিন্তু এখানেই। এর মধ্যে কিন্তু আবার আদালতে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের যে রায় দিয়েছেন ইশরাককে মেয়র পদের বৈধতা দিয়ে, সেই রায়ের বিরুদ্ধে একটি রিট করা হয়েছে এবং সেই রিটের শুনানি কিন্তু চলছে। কিছুক্ষণ পরে হয়তো ফলাফল জানা যাবে। আরেকটি বিষয় যে ইতিমধ্যেই যে জেনেছেন দর্শকরা, যে মৎস্য ভবন, নগর ভবন এবং হাইকোর্ট এলাকায় কিন্তু ইশরাক হোসেনের যে কর্মী সমর্থক, তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু অবস্থান কর্মসূচি থেকে সরবেন না, এবং তাদের একটি মাত্রই, এবং গতকাল বিক্ষোভ সমাবেশ থেকে একটি ডাক দিয়েছিলেন যে আজকে যাতে এই ইশরাক হোসেনের যেই জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতা যাতে নিরসন করা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে আছি পরিবাগ চত্বরে, পরিবাগ মোড়ে। এখানের অবস্থা কিন্তু এখানে পর্যাপ্ত প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সেই কার্যালয়কে ঘিরে কিন্তু এখানে যে কটা এন্ট্রি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু পর্যাপ্তভাবে দায়িত্ব পালন করছেন। এবং আরেকটি বিষয় যে এইদিকে রাস্তার শাহবাগ এবং কারণ বাজার দিকে কিন্তু পুরোপুরি রাস্তা যানজটের গাড়ির দীর্ঘ সারি, এবং এতে কিন্তু ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী সহ চাকরিজীবী যারা আছেন এবং পথসারী। আর সবচেয়ে বড় কথা, এখানে কয়েকটি বড় বড় হাসপাতাল রয়েছে, এবং এখানে কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাচ্ছি, এবং আসলে তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়েছে। এবং তারা বলছেন যে আসলে যেই দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যাতে সব কিছু সংকট নিরসন করে যেন একটা জনগণের স্বস্তি আসে, এরকম উদ্যোগ নেয় সরকার। তো এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী তানজিদ। আমরা তানজিদের কাছে জানবো যমুনার সামনের কি পরিস্থিতি। তানজিদ। জি, ধন্যবাদ। আপনারা জানেন যে গত প্রায় এক সপ্তাহ ধরে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যেই ইলেকশন কমিশন থেকে যে গেজেটটি প্রকাশ করা হয়েছিল, যে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে মেয়র হিসেবে যে তার যে পদ, সেই পদটি বৈধ হিসেবে ঘোষণা করা হয়। তারপরে ওনাকে কিন্তু যে মেয়র হিসেবে শপথ গ্রহণ, সেটি কিন্তু কাল বিলম্ব এবং কালক্ষেপণ করাতেই কিন্তু ইশরাক হোসেনের যারা সমর্থকরা রয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা জনসাধারণ রয়েছেন, তারা কিন্তু যে নগর ভবন, সেই নগর ভবনের সামনে কিন্তু ওনারা এতদিন কিন্তু অবস্থান করছিলেন। এবং আজকে এই গত এক সপ্তাহ ধরে যে আন্দোলন সংগ্রাম চলছে এবং তাদের অবস্থান কর্মসূচি চলছে, একটাই দাবি যে ইশরাক হোসেনের অচিরেই এবং দ্রুত যেন তারা শপথ গ্রহণ করান। আজকে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে প্রধান যে বিচারপতি রয়েছেন এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছেন, সেই বাসভবনের আশেপাশে কিন্তু ইশরাক হোসেনের যারা সমর্থকরা রয়েছেন এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। তারা বলছেন এবং তারা দ্রুত যে ইশরাক হোসেনের মেয়র পদটি যেন ফিরিয়ে দেওয়া হয় এবং মেয়র হিসেবে যেন তাকে শপথ দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তারা বারবার দাবি জানিয়ে আসছেন। এখানে আমি একজনের সাথে কথা বলবো, তারা এখানে আন্দোলন অবস্থান নিয়েছিল। আপনারা কি চাচ্ছেন? দেখেন, আমরা বারবারই একটা কথাই বলে যাচ্ছি, বাংলাদেশের মানুষ যদি কোনো অপরাধ করে আমরা কোর্টের কাছে যাই, কোর্টের রায় মেনে নেই, তাই না? যদি আপনাকে ফাঁসি দেওয়া হয়, আমাকে ফাঁসি দেওয়া হয়, সেটাও কিন্তু আমার পরিবার মেনে নেয়, যাবজ্জীবন দেওয়া হলো মেনে নেয়। যেখানে জনতার মেয়র ইশরাককে কোর্ট রায় দিয়েছে, কোর্ট ইশরাককে বৈধতা ঘোষণা করেছে, সেইখানে এই বাচ্চা পোলাপান্ডা মন্ত্রণালয়ে বসে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়ে
জনগণের ভিতরে একটা বিভেদ তৈরি করতেছে, জনগণকে রাজপথে টেনে আনার জন্য আসার জন্য বাধ্য করতেছে। তাই ঢাকা দক্ষিণবাসী, ঢাকার যারা ভোটার, তারা এই যমুনার সামনে এসেছে, প্রধান বিচারপতির বাসার সামনে এসেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ধন্যবাদ। শুনছিলেন যে ইশরাক হোসেনের যে তাকে যে মেয়র পদে বহাল, সেই মেয়র পদে বহালের জন্য তারা জোর দাবি আর জানিয়ে আসছেন এবং এই অবস্থানে কিন্তু তারা অনড় রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানজিদ মনির, আপনাদের দুজনকেই ধন্যবাদ। সংসদ নির্বাচনের প্রস্তাবিত আচরণবিধি ও ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির পঞ্চম কমিশন সভা এটি। সভায় আরপিও সংশোধন, রাজনৈতিক দলের আচরণ বিধিমালা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা চলছে। সভায় 4 কমিশনার সহ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোটের সময় আচরণ বিধিতে প্রচারের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ, সোশ্যাল মিডিয়া তদারকি সহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় নির্বাচনের দাবিতে ইসি ভবনের সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কি বলছেন এনসিপি নেতাকর্মীরা, জানাবেন। মাহমুদ, 2024 সালের 21শে নভেম্বর এবং 21 নভেম্বর এই যে বর্তমান কমিশন রয়েছে, নাসির উদ্দিনের যিনি সিইসি এখন বর্তমানে, তার যে কমিশন রয়েছে আরও 4 জন কমিশনার সহ, সেই কমিশনটি কিন্তু শপথ বা তাদের যে দায়িত্বভার তারা গ্রহণ করেছিল সেটা ছিল 2024 সালের 21 নভেম্বর। এবং একটি পরিবর্তিত পরিস্থিতিতে 2024-এর যে জুলাই গণঅভ্যুত্থানের কথা আমরা বলি, সেই গণঅভ্যুত্থানের পরে একটি বিশেষ পরিস্থিতিতেই কিন্তু তারা এই নির্বাচন কমিশনের দায়িত্বটা তারা নিয়েছিলেন এবং তার ধারাবাহিকতায় এখন পর্যন্ত তারা বেশ নির্বাচনের যে প্রস্তুতি আমরা দেখেছি সেটা নিয়ে কিন্তু তারা এগোচ্ছিলেন ঠিকমতো। কিন্তু কিছুদিন আগেই যে ঢাকা দক্ষিণের যে মেয়রের যে পদ, সেটিতে বিএনপির যে একজন যে নেতা, যিনি যে মেয়র নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন ইশরাক হোসেন, এবং তার যে দাবি ছিল যে তাকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা নিয়ে যে একটি আলোচনা সমালোচনা চলছে, এরই মাঝে আবার আজকে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি, যেটি আসলে জুলাই অভ্যুত্থানের পরে যে দলটি আসলে ছাত্রদেরকে নিয়ে গঠন করা হয়েছিল, সেই দলের নেতৃবৃন্দ আজকে নির্বাচন কমিশনের সামনে এসেছেন এবং তারা গতকাল রাতেই কিন্তু একটি বিশেষ বা জরুরি সংবাদ সম্মেলন করে সেখানে তারা ঘোষণা দিয়েছিলেন যে আজকে নির্বাচন কমিশনের সামনে তারা বিক্ষোভ ঘোষণা করবেন এবং সেখানে যে বিষয়টি বা দাবিটি থাকবে সেখানে দুটি, একটি হচ্ছে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং সেই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে আসলে জাতীয় সংসদ নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে। সুতরাং আমরা এই যে আজকে বিক্ষোভ সমাবেশ চলছে এবং সেখান থেকে আসলে আমরা মূলত যে বিষয়টি আসলে আমরা জানতে পারছি, তারা বলছেন যে আসলে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের সময় যে নির্বাচন হয়েছে সেটি যদি অবৈধ হয়ে থাকে, সেইখানে আসলে কাউকে নিজেকে মেয়র দাবি করাটা আসলে খুবই অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক বলে তারা বলছেন এবং তারা এই জন্য দাবি করছেন যে এই সিইসিও, বর্তমান যে সিইসি রয়েছেন তিনিও আসলে এই যোগসাজশে যুক্ত রয়েছেন, সেই জন্য তারও পদত্যাগ তারা দাবি করছেন। মাহমুদ। আসাদ, আপনাকে ধন্যবাদ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী 7 জুন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে। 31 মের যাত্রার টিকিট আজ বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে দুপুর 2টা থেকে। প্রথম দিনের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের 33,315টি টিকিট বিক্রি করা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান 30 মিনিটে সর্বোচ্চ 30 লাখ মানুষ অনলাইনে প্রবেশ করেছে। ট্রেনের আসন সংখ্যা সীমিত, ফলে সবাই টিকিট পাবেন না, সেটাও বাস্তবতা। সার্ভার জটিলতা নেই বলেও জানান ম্যানেজার।
রাজধানী সহ সারা দেশের রাজপথ, সড়ক, মহাসড়ক, অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা। রাজধানীতে এর চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থগিত হলেও পেরিয়ে গেছে 6 মাস। বিষয়টি নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা না থাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি রিকশা চালকরা। সংকট সমাধানে লাইসেন্সের পাশাপাশি এসব রিকশা চলাচলে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করেন আইনজীবীরা। রাজধানীতে অটোরিকশা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বিগত সরকারের আমলে একাধিকবার রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের উদ্যোগ নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। মালিক ও চালকদের মারমুখী আন্দোলনের কারণে সিদ্ধান্ত পাল্টাতে বা উচ্চ আদালতের নির্দেশ পিছু হটতে বাধ্য হয় সরকার। 5 আগস্টের পর নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গেল বছরের 19 নভেম্বর হাইকোর্ট থেকে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশনা আসে। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মালিক চালকদের আন্দোলনের মুখে 25 নভেম্বর সেই আদেশ 1 মাসের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। এরপর 6 মাস পার হলেও আদালত ঘোষিত 30 দিন আর শেষ হয়নি। রিটকারী আইনজীবী বলছেন, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় বাড়ছে অটোরিকশার ব্যবহার। মহামান্য আপিল বিভাগ কিন্তু শুধু 4 সপ্তাহের জন্য ঠিক আছে স্থিতাবস্থা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই 4 সপ্তাহ পার হয়ে গিয়েছে এবং এই 4 সপ্তাহের কিন্তু কোনো এক্সটেনশনও নেওয়া হয়নি। সরকার কোনো এক্সটেনশন করেনি, যার ফলে যেটা হচ্ছে যে প্রতিনিয়ত ঢাকা শহরে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি চালিত রিকশাগুলো ঢাকায় প্রবেশ করছে এবং এগুলো নিয়ন্ত্রণে বিআরটিএ, সিটি কর্পোরেশন তারা নিষ্ক্রিয় ছিল। তাদের নিষ্ক্রিয়তার কারণেই আজকে এই ব্যাটারি চালিত রিকশাগুলো অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে 50,000 আর অক্টোবরে 66,000 এসব রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। ব্যাটারি জব্দ করে নিলামেও তোলা হয়, তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ব্যাটারি চালিত রিকশা। অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অনেক সময় আমাদেরও একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমরা সচরাচর যে পদ্ধতিগুলো ব্যবহার করি তার মধ্যে অটোরিকশা যেন মূল সড়কে আসতে না পারে সেই জন্য প্রতিবন্ধকতা তৈরি করা, বিভিন্ন মোড়ে আমাদের ট্রাফিক সদস্যরা কষ্ট করে সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার সড়কে অবৈধভাবে চলছে প্রায় 6 লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও পুলিশের নিষ্ক্রিয়তায় সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরও থাকবে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 77 ফিলিস্তিনি নিহত। ঘটনার জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে রাত 9টায় মাঠে নামছে বাংলাদেশ ও আরব আমিরাত। সিরিজ জিততে জয়ের বিকল্প নেই কারোরই। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। ঈদুল আজহা সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করেই দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করছেন খামারিরা। বিদেশি গরু আমদানি না হলে লাভবান হবার আশা খামারিদের। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। রূপগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক খামারে পালিত হচ্ছে 5,500 গরু। খড়, খৈল, ভুসি ও কাঁচা ঘাস খাইয়ে পশু মোটাতাজা করছেন খামারিরা। সার্বক্ষণিক চলছে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের পরিচর্যা। প্রাকৃতিক খাবার খাওয়ানোর ফলে খরচ বেশি হলেও ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করা হয় না। ঘাস আছে এবং ভুট্টার সাইলেজ এবং দানাদার খাবার, যেগুলা শতভাগ পর্যন্ত নিশ্চিত যেগুলা প্রাকৃতিক খাবার। আমরা বাড়তি অন্য কোনো ভেজাল খাদ্য খাওয়াই না। আমাকে গরুর কোনো ইনজেকশন নাই, কোনো ট্যাবলেট, কোনো ফিটমিট, কোনো খাওয়ান দাওয়ান করি না। আমরা ভালো খাবার খাই। আমাদের এখানে ঘাস, প্রকৃত জিনিস আমরা কাছে থেকে আনিয়ে খাওয়াই, অন্য কোনো কিছু না। ভুট্টা যে রকমের ফিটমিট কিছুই খাওয়াই না আমরা।
গরু মোটাতাজাকরণে খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিতে প্রাণী সম্পদ কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। আমাদের মাঠ কর্মী থেকে শুরু করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন সকলের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে স্টেরয়েড মুক্ত জনস্বাস্থ্যের জন্য হুমকিকর কিছু ব্যবহার না করে এই উপজেলার আমাদের পশুগুলা লালন পালন করা হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী উপজেলা সহ রাজধানীতে এখানকার গরু সরবরাহ করা হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে লাগাতার হামলার জেরে এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এদিকে সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে বিলিয়ন ডলার খরচে গোল্ডেন ডোম নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের হামলায় গাজায় ক্ষণে ক্ষণে বদলাচ্ছে মৃতের সংখ্যা। সবশেষ একাধিক অঞ্চলে স্থল ও বিমান হামলা চালিয়ে আরও ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। গেল ১৮ মাস ধরে চলা তাণ্ডবে ৫৩,৫০০-তে উন্নীত হয়েছে প্রাণহানি। উপত্যকাটিতে লাগাতার হামলার জেরে এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত সংখ্যক ত্রাণ প্রবেশ করলেও সেগুলো এখনও বিতরণ করা যায়নি বলে জানিয়েছে জাতিসংঘ। প্রায় ১১ সপ্তাহ ধরে গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। সোমবার মাত্র ৫টি ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়, যা প্রয়োজনের মাত্র ১%। দেশ পুনর্গঠনের লক্ষ্যে সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির নামে অবাস্তব শর্ত দিয়ে রাশিয়া সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শর্ত আরোপ করে যুদ্ধ বন্ধের অগ্রগতিকে বাধাগ্রস্ত করলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আন্তর্জাতিক হুমকি মোকাবেলায় ১৭,৫০০ কোটি ডলার ব্যয়ে গোল্ডেন ডোম নামের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার অত্যাধুনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় মঙ্গলবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে প্রকল্পের নকশা নির্বাচনের ঘোষণা দেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে রাত ৯টায় মাঠে নামছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। সার্জায় প্রথম ম্যাচ জিতলেও পরেরটিতে হেরে যায় টাইগাররা। ফলে সিরিজ জিততে আজ জয়ের বিকল্প নেই কারোরই। আজ যেই জিতুক না কেন তা হবে একটি রেকর্ড। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। শারজায় সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সংযুক্ত আরব আমিরাত। এবার তারা সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। বিপরীতে বড় ধরনের চাপে আছে বাংলাদেশ, কেননা কয়েক বছর ধরেই সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যর্থতার পাল্লাই ভারী। পেছনে ফিরলে দেখা যায় গেল ৭ বছরে কেবল দুবার সিরিজ নির্ধারণী ম্যাচে জিতে ফিরেছে টাইগাররা। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে ১৯ রানের জয়ের মাধ্যমে সিরিজ জেতে বাংলাদেশ। সবশেষ টি-20তে সিরিজ নির্ধারণী ম্যাচে হারায় জিম্বাবুয়েকে, সেটাও ২০২১ সালের ২৫ জুলাইয়ে। এরপর যতবারই ১-১ সমতায় থেকে মাঠে নেমেছে বাংলাদেশ, প্রতিবারই হয়েছে ব্যর্থ। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে হেরে যায় টাইগাররা। শেষ হয় ১-১ সমতায়। এবার আরব আমিরাতের বিপক্ষে শারজায় জয় পেলে বাংলাদেশ ক্রিকেটে ফিরবে ১৩৯৬ দিন আগের এক স্মৃতি। বছর হিসেবে সেটা ৩ বছর ৯ মাস ২৭ দিন। শেষ ম্যাচে দলে আছে পরিবর্তনের আভাস। পায়ের সমস্যার কারণে আগের ম্যাচে খেলতে পারেননি পারভেজ হোসেন ইমন। এছাড়াও হাসান মাহমুদের ফেরার সম্ভাবনা আছে, থাকতে পারেন নাহিদ রানাও। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। ইশরাককে মেয়র পদে বসানোর রিটের শুনানি চলছে। যমুনা অভিমুখে ইশরাক সমর্থকদের পদযাত্রা, সতর্ক অবস্থানে পুলিশ। আরপিও সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকে বসেছে কমিশন।
পুনর্গঠন ও স্থানীয় নির্বাচন দাবিতে ভবনের সামনে এনসিপির বিক্ষোভ। ঈদযাত্রার আগাম রেল টিকিট বিক্রি সকাল ৮টা ও দুপুর ২টায় মিলছে পশ্চিম ও পূর্বাঞ্চলের ৩১ মের টিকিট। এবং সারা দেশের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা, মানা হচ্ছে না হাইকোর্টের নির্দেশনা, চলাচলের নীতিমালা প্রণয়নের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে